আমাদের ডক্টর ইউনূস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব। তখন জয়শঙ্কর মুচকি হাসেন। সেখানে শেখ হাসিনাও মুচকি হেসে বলেন, দেশে ফিরি, দেখাবো কে বেয়াদব, পালাতে পারবে না। সে জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি। জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসছেন। তিনি স্বল্প কথার মানুষ, কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না। তিনি বেরিয়ে এসছেন। তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে, আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা দেবো, ভাষণ দেব, জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। আমার দেশের জনতা, আমার যারা সমর্থক, যারা আওয়ামী লীগ কর্মী, আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি, এবং সেটা যে কোনো দিন হতে পারে। যে কোনো দিন মানে যে কোনো দিন। এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন, মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে, সরকারি পর্যায়ে কোনো খবর আছে, যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না। যেমন পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি, শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না। হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন। এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে, কূটনৈতিক কাজকর্মগুলো। এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন, জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি, একটা শোক বার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত, অথবা আমাদের কোন একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন। দেখুন, এরা এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন, তারেক রহমান যে মাতৃহারা হলেন, মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া, তার বিষয়ে কোনো সমালোচনা চলে না। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সব মানুষ খারাপ ভালো, সব মানুষই বেরোয়, তারও কিছু খারাপ ভালো আছে, কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয়। তারেক রহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে। বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন, এবার আকাশ জুড়ে তার ছিল মা, সেই মা তিনি হারালেন। সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল, আসিফ নজরুল ফজরুল, এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন, সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর। তিনি বলছেন একটা ভাবগম্ভীর পরিবেশে, একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য ঘেঁষাঘেঁষি করেন, গা ঘেঁষাঘেঁষি করেন, তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু শেখ হাসিনাকে বলেছেন এটা, শেখ হাসিনাও একমত যে না, এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে, ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ, সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি। তারপর তা আপনি নিজে মুখে আমায় বলছেন। তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয়। আরে মশাই, কূটনৈতিক বিষয় কোনটা নয়? কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন, তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয়। কে জোরে করমর্দন করলেন, কে শুধু হাত মেলালেন, কে বুকে জড়িয়ে ধরলেন, কার দিকে টেরা চোখে তাকালেন,
কাকে দেখে মুচকি হাসলেন, কাকে ওভারলুক করলেন, সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয়। কত মিনিট আলোচনা করেছেন, কত মিনিট হ্যান্ডশেক করেছেন, কতবার গলায় জড়িয়েছেন, কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন। যেমন আমাদের ইতালির প্রধানমন্ত্রী, তিনি জর্জিয়া মেলোনি, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন। কয়েক মিলিয়ন 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 ভিউজ হয়েছে তার। তো যাই হোক, তো ওই হ্যালো হ্যালো মেলোডি, হ্যালো মেলোডি, যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি, মানে মেলোনির মেলো আর মোদির ডি, মেলোডি। তো যাই হোক, এইগুলো মাপা হয়। তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না, সব কূটনৈতিক বিষয়। আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা আপনার ব্যর্থতা। আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি, তার জন্য গতকালকে ইউনূস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে। সেটা আপনার জনগণ তারা জানে না, আপনি চেপে গেছেন, আপনার কাগজ চেপে গেছে। এখন আর ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না, তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনূস বলেছেন যে আপনি একটা অপদার্থ, আপনার দ্বারা কিছু হবে না। এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি। আপনি কেন ওই পদে আছেন, আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন তারপরেতে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন। এগুলো তো আপনারা তো জানবেন না। তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত, এত ভারত বিরোধিতা, এত ভারত বিরোধিতা, সবকিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান। যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা। তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না। যে কথা জামাত বলেছেন নেতা আমির, যে কথা বলেছেন শফিকুর রহমান, সেই একই কথা বলেছেন তারেক রহমান। কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ইসলামী ছাত্র শিবির আর ছাত্র দল, এদের 8 জন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তারেক বলে দেন, পরিষ্কার বলে দেন, এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি, যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমস্ত কথা, ভারত বিরোধী জিগির তোলা, ভারত বিরোধী কথা বলা, সমস্ত কিন্তু এখন বন্ধ। বন্ধ মানে বন্ধ। এখন তারেক রহমান হয়ে গেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে, তাহলে এখন ছাত্র শিবির এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না। ফলে এবারে যে ডেসপারেশন যেটা আছে না, ডেসপারেশন ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান দেখে দাও, এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে। এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী বক্তব্য করা যাবে না, বলা যাবে না। ডক্টর ইউনূসও এখন একটুখানি চেপে গিয়েছেন। ডক্টর ইউনূস, আপনি যে এত ভারত বিরোধিতা করলেন, এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন, আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা। অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস, আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে, সে একটা দেশদ্রোহী, তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো, তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগাড়ি করে দিলেন। তার মানে
আপনি সমালোচনা শুনতে পারেন না। তাহলে এবার বুঝে দেখুন, সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে, আপনার তাবেরের যে কোয়ার্টারের লোকেরা রয়েছে, তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপ স্টেট যেভাবে খেলাধুলো করে, এ তো ফুটবল খেলা হয়, সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা। এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন, তিনি কিন্তু কিছু বলেন না, তার ধৈর্য এতটাই। কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোন ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে, তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই। নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, ব্যক্তি নরেন্দ্র মোদী, কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন। এখন মানুষের মধ্যে এই যে আমাদের একটা দেশাত্মবোধ করে তুলেছে। আমি বলেছিলাম না, অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা এই দরকার, অ্যানসেস্টার দরকার ছিল, পূর্বপুরুষের দরকার ছিল, যারা কলহ কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে, পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে। আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা। আমরা মেনে নিয়েছি তিনিই হচ্ছেন আমাদের পরিবারের নেতা। ফলে আপনারা যতই চেষ্টা করুন, আগামী আরো 2টো টার্ম যদি তার শরীর দেয়, তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন। এবং আপনাদের মতো যত জেহাদি আছে, ইউনূস সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে। ইরানের খামেনির অবস্থা কিন্তু খুব খারাপ, জেনে রাখবেন। ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা মৃদু প্রচেষ্টা ছিল না, সেটা কিন্তু আর হবে না। কারণ কোন দিন ইরান দেখবেন খামেনি দেখতেন দৌড় দিয়েছে। কারণ খামেনির দেশের একেবারে ছেলেরা এখন রাস্তার, আমি বলেছিলাম রাস্তায় লিখে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে যে যত পারো বোম মারো ইসরায়েল, ওই মোল্লাগুলোদের উপরে, এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু। আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো। ফলে কামাকাজি ড্রোন যখন পড়বে না, তখন এই কামাকাজি ড্রোনগুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জিহাদিগুলোর সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গোপসাগরে যাচ্ছে। আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মোস অন্তত আপনার যমুনার ধারে কাছে মারুক, একটা মোটামুটি একটা পুকুর করে দিই। সেটা কবে হবে আমার এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না, কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক। এপাশ থেকে ওপাশ হলে, উনি তো বলে এসছেন যে এপাশ থেকে ওপাশ যদি হয় তাহলে 71-এর পুনরাবৃত্তি ঘটবে। তার 71-এর পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মস, পিনাকা, আকাশ তীর, যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে। টেস্টিং হবে, টেস্টিং গ্রাউন্ড হবে কিন্তু কোনটা? বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। যাই হোক, ভালোই সব মিটে গেলে ভালো। একটু জিহাদি ফেহাদি কমিয়ে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে। তিনি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দুজনেই প্রায় একই সঙ্গে জলে কাদায় মাঠে ঘাটে ঘুরে রাজনীতি শুরু করেছেন এবং নানান উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে। যেমন খালেদা জিয়া, তেমনি তার সমসাময়িক রাজনীতিবিদ আর শেখ হাসিনা। দুজনেই অত্যন্ত লড়াকু, প্রতিভাবান এবং বাগ্মিতা আছে দুজনের, এটা স্বীকার করতেই হবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি শুরু করে দিন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেছেন যে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ গঠনের পেছনে। এখন দরকার হলে ভারত সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। যেটা বলা হয়নি, যেটা পরে বলা হচ্ছে, যে দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিল্লিতে এনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতেও ভারতের কোনো আপত্তি নেই, যেটা প্রধানমন্ত্রী ওখানে উল্লেখ করেননি। তো সেটাতে বিএনপি খুব উচ্ছ্বসিত। বিএনপি উচ্ছ্বসিত হলে কি হবে? আমাদের ডক্টর ইউনূস তিনি আবার দেখে দিয়েছেন ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের চিরশত্রু। তার আগে উনি দেখেছিলেন কি, বিডিআর হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। এই যে বাংলাদেশের এই যে রোগটা না, ছোঁয়াচে রোগের মতো, করোনার মতো, ওই পাকিস্তান থেকে এসছে। পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, বলছে ভারত মাটির তলায় মিসাইল ঢুকিয়ে দিয়ে ভূমিকম্প করিয়ে দিয়েছে। আর টলে পড়া পণ্ডিত, তো টলে পড়া পণ্ডিতরা যেরকম ভাষায় কথা বলে ওনারাও তাই বলছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো টলে পড়া মানুষ নন। একটা দেশে বিডিআর বিদ্রোহ হলো, তার সেটা করালো ভারতবর্ষ। দুনিয়ার কেউ মানবে? হাস্যকর একটা অভিযোগ। উনি যা যা করেন পৃথিবী এখন হাসে। একটা সময় ছিল যখন এই মোহাম্মদ ইউনূসকে একটা ইউনিভার্সিটি ডেকে পাঠানোর জন্য চিঠির পর চিঠি দিত। তারা মনে করতো ডক্টর ইউনূস যদি তাদের ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন তারা ধন্য হয়ে যাবেন। এখন তারা দেশে ঢুকলে তারা দেখাও করতে আসেন না। নিজেকে এই পর্যায়ে উনি নামিয়ে এনেছেন। এটা কার জন্য হয়েছে? এটা ভারতবর্ষ করেছে? এটা তো ভারতবর্ষ করেনি। নাকি বলবেন এবার যে আমার এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষ দায়ী? এটাও বলে দিতে পারেন কোনদিন, যেমন পাকিস্তানিরা বলে। পাকিস্তানের সমস্ত পেছনে রা কে হাত দেখে, রা বলে না, রা রা। ইন্ডিয়া বলবে না, ইন্ডিয়া। রা কি সাজিশ হয়। এখন বাংলাদেশও তাই হয়েছে। যা কিছু হোক, কোনো গন্ডগোল হোক, কোনো ব্যক্তিকে মামলা দিয়ে তোলা হোক, আর রয়ের লোক বলে দেখে দাও, আর রয়ের প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এটা হয়েছে, এটা দেখে দাও। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আপনাদের দেশ আপনারা চালান, ভারতবর্ষ নাকও গলাতে যাবে না, আর ভারতবর্ষ ছাড়া আপনাদের চলবেও না। এটাও মনে মনে জেনে নিন এবং স্বীকার করে নিন। যাই হোক, যে বৈঠকের কথা আমি বলছিলাম, সেই বৈঠকটা কালকে তো 6টার সময় তো বৈঠকটা হয়েছে। তো বৈঠকে ডক্টর ইউনূস কিছু সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। মতামত মানে তার বার্তা হচ্ছে, মানে একই সঙ্গে সেই বৈঠকে ক্যাবিনেট টেকনিক সেখানে আলোচনা হয় বিশেষ বৈঠকের পাশাপাশি। সাধারণত হয় না, মানে এতটাই জরুরি যে ক্যাবিনেট টেকনিক এবং আমাদের বিশেষ বৈঠক, বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক, তিনটে নিয়েই আলোচনা হয়। সেখানে উনি বেগম জিয়ার সুস্থতা কামনা করেন, বলেন আমাদের অন্যদিকে ভাবার কিছু নেই। মানে চারিদিক পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে তাতে উনি বলছেন আমাদের অন্যদিকে কোনো ভাবার কিছু নেই, সব ঠিকঠাক আছে। আর বিএনপির নাম না উল্লেখ করে তিনি বলেন কোন রাজনৈতিক দলের হাতে দেশ তুলে দেব না। এখন রাজনৈতিক দল তার হাতে দেশ তুলে দেওয়ার কি আছে? মানুষ যাকে ভোট দেবে সেই হচ্ছে নেতা। আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগের দল নেতা মন্ত্রী বনবে, বিএনপিকে দিলে বিএনপির বনবে, জামাতকে দিলে জামাতকে বলবে। আপনার যে শীর্ষ বিশ্বগুলো কচি সংসদ রয়েছে, এনসিপির কচি কাঁচা আছে,
সে এনসিপির কচিকা যদি পেছনে যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায়, যদি দাঁড়ায়, দাঁড়াবে না আমি জানি, যদি দাঁড়ায় তাদের মনের মতো কিছু একটা হলো যে অনেক খেটেছে তাই একটুখানি পেছনে দাঁড়ানো দরকার, তাহলে তারাও নেতা হতে পারে, তারাও মন্ত্রী হতে পারে। সুতরাং কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দেবো এগিয়ে মোয়া নাকি যে আপনি এর থেকে নিয়ে দেশটাকে ওর হাতে তুলে দিলেন? এই সমস্ত ভাঁড় বুকে যার আজকাল আমাকে তো লোকে বলে আমি গাঁজা টাজা খাই। আমার তো এখন মনে হচ্ছে এই ডক্টর ইউনূস বোধহয় ওই গঞ্জিকা সেবন টেবন হয়তো করেন, গঞ্জিকা সেবন টেবন করে উনি এই সমস্ত উল্টোপাল্টা বলেন যে এই বিডিআর বিদ্রোহের পেছনে ভারত রয়েছে। আর কোন দিন বলবেন এই আমাদের এখানে যে ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঝড় হচ্ছে, জল হচ্ছে, এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে। কোন দিন বলবেন আমার জন্মটা ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, বলে দিতে পারে। কোনো কিছু অসম্ভব নেই। উনি বলে দিলে ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, এটা উনি বলতে পারেন। তবে আমরা জানি যে উনি সেটা বলবেন না। এবার ওনার অবস্থা তো খুব ঢিলে। এখন ঢিলে অবস্থায় এখন আবার লোকজন চাই। যে ছাত্রদের উনি ছেড়ে দিয়েছিলেন, একদম আগা গোড়া মূল থেকে ছেড়ে দিয়েছিলেন, এই বৈঠকে তিনি আবার ভাষণ দিয়ে বলেছেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারা আমার পাশে আছে, তারা চলে যেতে বললে আমি চলে যাব, তারা থাকতে বললে আমি থাকবো। মানে আবার ছাত্রদের একটু উস্কে দিল, এই ছাত্র আর এনসিপি নেতাগুলোকে একটু উস্কে দিল যে তোমরা যারা আমার নামেতে একটু এদিক ওদিক ফিসফাস করছো, করো না বাবা, এখন সময় ভালো নয়, আমার পাশে থাকো, তোমরাও বাঁচবে, আমিও বাঁচবো, যদিও কেউ বাঁচবে না। ইতিমধ্যে আপনারা বোধহয় শুনেছেন, সরি, ভারত 14,000 নটিক্যাল মাইল নোটাম জারি করে দিয়েছে কাল রাত্রিবেলা। 14,000 নটিক্যাল মাইল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো করেনি। মানে বিশাখাপত্তনম থেকে আন্দামান পর্যন্ত 7 সিস্টার পুরোটা 14,000 কিলোমিটার। আজকে 2 তারিখ, ইউএস যা স্পর্শকাতর সময় দিয়েছে, 3 তারিখের পর থেকে কিছু হতে পারে। আমাদের এখানে আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত অঞ্চলে স্কোয়াড্রন সমস্ত মিরাজ, তারপর রাফেল, MiG-20 সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছে, সমস্ত হচ্ছে। আচ্ছা, ওই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে মিসাইল টেস্ট হবে। এই যে 14,000 কিলোমিটার যেটা করেছে, সেই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে হবে। সব এখন যন্ত্রপাতি ঝাড়িয়ে বুঝিয়ে নিচ্ছে, যখন মার হবে তখন তো একসঙ্গে 12 ঘন্টা 14 ঘন্টার মার তো হবে। তো যখন মার হবে তখন তো যাতে না থামা যায় আর কি, সব পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে যখন অ্যাকশন শুরু করার তখন অ্যাকশনটা শুরু করে দেবে। কবে করবে তা আমি বলতে পারবো না। এবার উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর এখন কোন রকম সম্ভাবনাই নেই। এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এই নির্বাচন জীবনে হবে না, জীবনে নির্বাচন হবে না, দেখে নেবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন। আমি 6 মাস 8 মাস আগে থেকে বলছি নির্বাচন হবে না, আজকেও বলছি নির্বাচন হবে না। উনি নির্বাচনের মূল্য ঝুলিয়ে দেন একটা। নির্বাচনের আগে আওয়ামী লীগকে এখন এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়। ইনক্লুসিভ নির্বাচন কি করে হবে আওয়ামী লীগকে দিয়ে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই এখন ওটা এখন থামাচাপা থাক, পরে ও নিয়ে আলোচনা করা যাবে। তার মানে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু ভাবছেন না, সেটা একটা বার্তা ভারতকে দিয়ে দিলেন। আর ভারত সম্পর্কে এই যে হাসিটাকে ফেরানোর যে চিঠি দিয়েছিলেন, সেই সম্পর্কে ভারতের একটা সংক্ষিপ্ত জবাব পাওয়া গেছে, খুব সংক্ষিপ্ত। সে জবাবটা হচ্ছে যে যে চুক্তিটা দুই দেশের মধ্যে হয়েছিল, সেই চুক্তিটা নিবিড় এবং গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই বাংলাদেশে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছেন। তার মানে সবকটা তো গাধা,
দুই একটা বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছে যারা নিবিড়ভাবে ইন্টেন্সিভলি যারা দেখবে এটা। তাতে বলা আছে আততায়ীর হাতে কখনো সে মানে কোনো অপরাধীকে তুলে দেওয়া হবে না, তারা যাকে অপরাধী বলছে। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কোনো স্বপ্ন দেখবেন না। তিনি প্রত্যায়িত হয়ে যাবেন বাংলাদেশে, তাকে আপনারা ফাঁসি কাস্টে আনন্দ উল্লাস করতে করতে ঝোলাবেন, প্রকাশ্য রাস্তায় ঝোলাতে পারেন, এটা আপনার স্বপ্ন দেখা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, ভারত যেটা বলেছে খুনি মানে আততায়ী, আততায়ী মানে কি? আততায়ী মানে হলো খুনি। তার মানে কোন খুনি সরকার, আপনার সরকারকে ঘুরিয়ে, ভারত তো সোজাসুজি বলে না, ঘুরিয়ে বলে, কোন আততায়ীর হাতে, আততায়ী সরকারের হাতে কোন বন্দীকে ফিরিয়ে দেওয়া হবে না। তার মানে মোহাম্মদ ইউনূস আপনি হলেন খুনি, আপনার হাতে রক্ত লেগে রয়েছে, আপনার দেশ হলো খুনিদের দেশ, যারা এই বাংলাদেশটাকে এখন ধ্বংস করছে। এই কারণে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসা দরকার। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, এই জামাতকে লাথি মেরে দূর করতে, এনসিপি কে লাথি মেরে দূর করতে এই দুটো রাজনৈতিক দলকে একত্র হতে হবে। তবে যদি এই মোহাম্মদ ইউনূসকে রাস্তায় নামিয়ে একদম কাপড় চোপড় লেংটি সহ খুলে ফেলে দেওয়া যায়। আমি এখনো বলছি, ওর যা অবস্থা হবে, ওর অত্যন্ত করুণ অবস্থা হবে। এখন নিজেই প্রাণের আশঙ্কা করছেন। আমেরিকা একটা বার্তা পাঠিয়েছেন, আমার প্রাণের আশঙ্কা আছে, আমার এখানে জায়গা বাংলাদেশ ছাড়তে হবে, একটা বার্তা পাঠিয়েছেন। সে খবরটা আমার কাছে এসছে, কিন্তু পাকাপাকি হয়নি। পাকাপাকি হলে আমি ভিডিও করব যে কি বার্তাটা উনি কার মারফত পাঠিয়েছেন। এটা খলিলের মারফত নাকি অন্য কোনো ট্রেসি জ্যাকবসনের মারফত উনি পাঠিয়েছেন, বার্তা উনি পাঠিয়েছেন। এবং তিনি যে মানে বিপদের মধ্যে রয়েছেন, তার প্রাণ সংশয় হতে পারে, এটা কিন্তু উনি আঁচ করতে পারছেন। তার কারণটা আমি জানি না, তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন তাও আমি জানি না। সেটা জানি আগে, জানলে পরে আমি কালকে নিশ্চয়ই, যদি কালকের মধ্যে জানতে পারি তাহলে কালকে, নইলে পরশু দিন এই নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 14,000 কিলোমিটারের নটিক্যাল মাইলের যে নোটাম জারি করেছে, সে ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবে আপনারা একটুখানি ভালো অবস্থানে থাকবেন, একটু মানে কি বলে, মানে অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকবেন, এইটুকু আমার নিবেদন। সবাই